যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন স্মরণীয় করে রাখার পাশাপাশি লাখ লাখ ডলার আয় করার সুযোগ। শুধু যুক্তরাষ্ট্র নয়, আইসিসিও প্রতি বছরের বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আয় করছে শত শত কোটি টাকা। কিন্তু কিভাবে, কোন উপায়ে, এ নিয়ে এখন মাঠের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির, আর আমার সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকবেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। যেমনটা বলছিলাম, আসলে এই যে বিশ্বকাপ প্রত্যেক বছরই হচ্ছে, মানে গত বছর ওয়ানডে বিশ্বকাপ হলো, এবার টি-20 বিশ্বকাপটা আসলে 2 বছর পর পর হয়। বাণিজ্যিক ব্যাপারটাকে মাথায় রেখে 2 বছর পর পর আয়োজন করে আইসিসি। দেখেন, আইসিসি কিন্তু গ্লোবাল যে টুর্নামেন্টগুলো সব গ্লোবাল টুর্নামেন্ট এক করে তারা প্রতি সাইকেলে বিক্রি করে। লাস্ট আপনি যে সাইকেলটা যে চলমান সাইকেল, যেটা 2023 থেকে শুরু হয়েছে 27 পর্যন্ত, এবং শুরুটা করছে কিন্তু তারা টি-20 ওয়ার্ল্ড কাপ দিয়ে, যে আপনিও গিয়েছিলেন, যে অস্ট্রেলিয়া যে ওয়ার্ল্ড কাপটা হলো সেখান থেকে শুরু। এটা এই সাইকেলে আইসিসির একটা অঙ্ক আয় করেছে। আপনি দেখেন এবার কিন্তু রেকর্ড আপনি টিভি রাইটস থেকে তারা আয় করছে, সেটা হলো $3.2 বিলিয়ন রেকর্ড, যেটা ডিজনি স্টার কিনেছে এই যে টোটাল আইসিসির যে গ্লোবাল ইভেন্টগুলো আছে সেগুলো সম্প্রচারের জন্য। আপনি খেয়াল করে দেখবেন যে আয়ের অঙ্কটা আইসিসির এতই স্ফীত হচ্ছে যে চিন্তা করা যায় না। সেটা হচ্ছে এখন তারা আপনার এই যে লাস্ট অডিট রিপোর্ট যেটা শো করেছে, সেই অডিট রিপোর্টে তাদের আপনার গত বছরে তাদের আয়ের পরিমাণ ছিল, অঙ্কটা ছিল হচ্ছে $83 কোটি উপরে। আপনি চিন্তা, $83 কোটি, ইয়েস, $83 কোটি উপর। 83 কোটি, আমার হিসাব যদি ভুল না হয়, 83,91,47,000 আচ্ছা, এটা তারা আয় করেছে গত বছর যে ইভেন্টগুলো তারা করেছে আইসিসি গ্লোবাল ইভেন্ট। এখান থেকে এর মধ্যে বড় একটা ইভেন্ট ছিল, আপনি নিজেও জানেন, সেটা হলো আইসিসি ওয়ার্ল্ড কাপ ছিল, যেটা ইন্ডিয়াতে হয়েছে, তাই না? মেয়েদের ওয়ার্ল্ড কাপ ছিল। ওটা তো আইসিসির সবচেয়ে বড় গ্লোবাল ইভেন্ট তো হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ, 50 ওভারের ম্যাচ, যেটা, তাই না? 52 দিনের টুর্নামেন্ট, অনেক বড় একটা আসর। এই আসরের টোটাল আপনি যে টিভি রাইটস, টাইটেল, স্পন্সরশিপ, সকল, আমি সেটাই জানতে চাচ্ছিলাম, যে এই যে রেকর্ড পরিমাণ কোটি কোটি, হাজার কোটি টাকা আয়, এই মাধ্যমগুলো তাহলে আইসিসির কি? হ্যাঁ, সেটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক যেটা আসছে, সেটা হলো টিভি রাইটস থেকে, টিভি সম্প্রচার। এরপরে হচ্ছে আপনি টাইটেল স্পন্সরশিপ, অ্যাসোসিয়েট স্পন্সরশিপ যেগুলো আছে, টোটাল জিনিসটা থেকেই তাদের আয়টা করে। এটা অনেকগুলো মাধ্যম আছে। এখন তো আপনি টিভি যে ডিজিটাল প্ল্যাটফর্মও গেছে, সেটাও আপনি যোগ হয়ে গেছে, যার কারণে এটার ফেসবুক থেকে, হ্যাঁ, এটা আইসিসি টিভি আছে, তারপরে হচ্ছে আইসিসির গ্লোবাল পার্টনারদেরও টেলিভিশন আছে, সবকিছু মিলে আয়টা, অঙ্কটা বাড়ছে এখন। আচ্ছা, আইসিসি তো একটা মোটা অঙ্কের অর্থ আয় করছে, এটা স্পষ্টই। বিভিন্ন খাত থেকে, বিজ্ঞাপন, টিভি সত্ত্ব, বিভিন্ন জায়গা থেকে তাদের আয়ের উৎস আছে। কিন্তু টেস্ট খেলুড়ের দেশ তো এখন 12টি টেস্ট খেলুড়ের দেশ, বাকিগুলোতে অ্যাসোসিয়েট সহযোগী সদস্য। এই আয় থেকে যে ব্যয়টা, বিনিয়োগটা করা হয় আইসিসির বিভিন্ন ইভেন্ট হয়, মেয়েদের হয়, ছেলেদের হয়, অনূর্ধ্ব-19 হয়, অনেক ইভেন্টই হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে এই ইভেন্টগুলোর মধ্যে। তাদের ব্যয়টাও অনেক বেশি। যেমন এখন টি-20 বিশ্বকাপ হচ্ছে, সব দলগুলোকে প্লেনে নিয়ে যাওয়া, তারপরে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা, মানে আবাসন, খাবার, সবই তো আইসিসিরই ব্যয়। তারপরে তো একটা বিনিয়োগ করার পর একটা লাভ আসছে। এই লাভটা কিভাবে বন্টন করে, লভ্যাংশ বন্টনটা কি? হ্যাঁ, আমি আপনার জ্ঞাতার্থে বলি, সেটা হচ্ছে আইসিসি যে আপনার গত বছরে আয় করেছে $93,91,47,000, আর এখানে কিন্তু তাদের ব্যয় হয়েছে $24,64,89,000, অর্থাৎ আপনার অ্যারাউন্ড হচ্ছে $60 কোটি মতো তাদের, মানে 59-60 কোটি ডলারের মতো তাদের লাভ ছিল এই জায়গাটায়। এই টাকাটা কিভাবে ব্যয় হয়েছে আপনি দেখেন, আইসিসির কিন্তু রেভিনিউ শেয়ারিং মানি আছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফান্ড আছে একটা। এখানে কিন্তু আইসিসি প্রতি বছরে $600 মিলিয়ন কিন্তু বন্টন করে। এটা হচ্ছে এই চলমান যে সাইকেল, যেটা চলমান চক্রে, এই চলমান চক্রের 2027 সাল পর্যন্ত তারা এইভাবে কিন্তু বন্টন করবে। এর মধ্যে আপনি ধরেন সবচেয়ে বেশি রেভিনিউ শেয়ারিং মানি পায় ইন্ডিয়া, তাদের জন্য $230 মিলিয়ন বরাদ্দ প্রতি বছরে, অর্থ বছরে। তাদের হচ্ছে টোটাল আইসিসি যে রেভিনিউটা বন্টন করে, তার 37.81% হচ্ছে ইন্ডিয়ার জন্য বরাদ্দ রেখে দিয়েছে। কারণ আপনি জানেন যে ইন্ডিয়ার কিন্তু টোটাল আইসিসি যে মার্কেটিংটা, এই মার্কেটিংয়ের
70% প্লাস কিন্তু ইন্ডিয়া থেকে জেনারেট না করে। সেটা করে ঠিক আছে, কিন্তু ভারতের পর সবচেয়ে বেশি যদি আয় করে থাকে সেটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, Yes. তারপর তার সাথে আছে অস্ট্রেলিয়া। তারপরে যদি থাকে সেটা হচ্ছে আমার যদি ভুল না হয় নিউজিল্যান্ডের পরে মনে হয় বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের অবস্থান আরো নিচে এসে বাংলাদেশের অবস্থান যেটা ছিল আইসিসির বিগত সাইকেল, যেটা 2019 থেকে 2023 পর্যন্ত যে সাইকেলটা ছিল, এই সাইকেলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতি অর্থ বছরে $32 মিলিয়ন করে পেয়েছে। এটা কিন্তু একটা এমন একটা চুক্তি ছিল, সর্বশেষ যে ইয়াটা, হ্যাঁ সর্বশেষ যে চক্রে সেটাই। এখানে কিন্তু আপনি আইসিসি কিন্তু ইন্ডিয়া $189 মিলিয়ন পেয়েছে, এরপরে হচ্ছে আপনার ইংল্যান্ড $39 মিলিয়ন এবং বাকিরা পেয়েছে হচ্ছে বাকি মানে জিম্বাবুয়ে বাদ দিয়ে যারা আছে সবার জন্য ইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল। যারা $32 মিলিয়ন টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে ওই 9টা দেশ। হ্যাঁ হ্যাঁ না যারা খেলে তাদের মধ্যে বাকি 7টার কিন্তু ইভেন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ সমান টাকা পেত, একই অংশ ছিল। কিন্তু এই যে চলমান চক্র এটা কিন্তু চেঞ্জ হয়েছে, যে 2023 সালের সম্ভবত অগাস্টে মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো কার্যকর হয়। সেখানে হচ্ছে আমরা কিন্তু এখন $26.74 মিলিয়ন বছরে আমরা আমাদের জন্য বরাদ্দ কমে আসছে তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কমছে। যে ক্রিকেট বোর্ড যদিও বলে তারা এইখান থেকে লস না, কিন্তু আমি দেখতেছি যে আনুপাতিক হারটা কিন্তু আমাদের অনেক কমছে। আমাদের শুধুমাত্র যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ যে যারা খেলে, কমে আসার আয়ের পথটা যেটা আসে মানে টেস্ট তহবিল থেকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি আয় করে থাকে, যে কমে আসার পরিমাণটা এটা কি কারণে হতে পারে বলে আপনার মনে হয়? ক্রিকেটের জনপ্রিয়তা শীর্ষের দিকেই বাংলাদেশ আছে, এখানে কূটনৈতিক দক্ষতার একটা ব্যাপার আছে। এইটা আপনি যেটা বলছেন না পরবর্তীটা, এটাই সম্ভবত। কারণ আপনি দেখেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এর মধ্যে এই সাইকেলের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু ভালো পারফরমেন্সও ছিল। আমরা কিন্তু তারপরও কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের সেইভাবে আমরা বার্গেনিং করতে পারি নাই। কেন যেন মনে হচ্ছে এখানে ডিপ্লোমেটিক কিছু এরর ছিল। আমরা যদি ক্রিকেট ডিপ্লোমেসিতে আর একটু স্ট্রং থাকতে পারতাম। আপনি দেখেন পাকিস্তান কিন্তু খুব স্ট্রংলি প্রোটেস্ট করে তারা কিন্তু বেশ কিছু রেভিনিউ বাড়িয়ে নিয়েছে, তাই না? তাদের অবস্থান এখন চতুর্থ চলে গেছে অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারপরে কিন্তু পাকিস্তানের স্থান, সেখানেই বাংলাদেশের থাকার কথা ছিল। যেখানে বাংলাদেশ 32 মিলিয়ন পেত সেখানে 20 মিলিয়নে চলে আসছে, না 26.74 চলে আসছে। আমাদের নিচে শুধুমাত্র সাউথ আফ্রিকা আছে, তারাও খুব নেয়ার মার্জিনে ওই একই অংশে। তাদের ক্রিকেট বা জিম্বাবুয়ের মতো এত খারাপ অবস্থা না, কিন্তু তাদের আসলে দুর্নীতি বা নানা কারণে বা এটা একটা প্রভাব পড়েছে, সাংগঠনিক দক্ষতার কারণে তারা আইসিসি পিছিয়ে আছে। কিন্তু একটা জিনিস বলতে হবে, 2013 সালের পর টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি নিয়ে এবং দ্বিস্তর নীতি নিয়ে যে একটা হুমকির মুখে পড়েছিল, সেখানে ক্রিকেট বোর্ড দূরদর্শিতা দেখিয়েছিল। তারপরে যে রেভিনিউ শেয়ারের জায়গাটাও কিন্তু দূরদর্শিতা দেখিয়েছিল। কিন্তু গত বছরের তুলনায় আপনি যেটা ব্যাখ্যা করেছেন যে আসলে কমে এসেছে, আসলে কমার নানা কারণে আবারও আপনার কাছে আলোচনা নিব একটা ছোট বিরতি। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আমার সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। যেমনটা আলাপ করছিলাম যে আসলে রেভিনিউর ব্যাপারটা, রেভিনিউর বিষয়টা কেন পিছিয়ে পড়লো, কূটনৈতিক দক্ষতা অন্যতম কারণ যেটা আপনি ব্যাখ্যা করছিলেন। আমার কেন যেন মনে হচ্ছে সেটাই। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের তো রেভিনিউ কম হওয়ার কথা না। আপনি যখন এর আগে আইসিসির প্রেসিডেন্ট ছিলেন শশাঙ্ক মনোহর, উনি কিন্তু ওনার আমলেই আপনার বিগ থ্রির আবির্ভাব করছে। বিগ থ্রিটা কিন্তু বেসিক্যালি হচ্ছে শ্রীনিবাসনের আইডিয়াতে বিগ থ্রিটা ছিল। শ্রীনিবাসনকে হটালো বিগ থ্রি পলিসিটা থেকে। ইয়েস, এবং দেখেন উনি কিন্তু শশাঙ্ক মনোহর কিন্তু ইন্ডিয়ার স্বার্থটাকে দেখেনি। এটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডেও অনেক তোলপাড় হয়েছে যে ইন্ডিয়া এত রেভিনিউ জেনারেট করার পরেও কেন সেই পরিমাণ অর্থ আইসিসি থেকে পাবে না টেস্ট ফান্ডে, তাই না? উনি কিন্তু এইটা এত চিন্তা করে নাই। উনি যে চিন্তা করছে সেটা হচ্ছে কি যে যেহেতু আপনি আইসিসির গ্লোবাল পার্টনার সব টেস্ট প্লেইং কান্ট্রিগুলা এবং তাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা উচিত, সেই ক্ষেত্রে উনি ইন্ডিয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড একটা বরাদ্দ রেখে বাকি বরাদ্দগুলা আপনার সমান করতে চেয়েছিলেন। এবং যেটা হচ্ছে ইন্ডিয়ার পরে যেটা ইংল্যান্ডের অবস্থানটা ছিল সেটা কিন্তু আপনি বাংলাদেশের থেকে অনলি $7 মিলিয়ন বেশি। আপনি নিজেও জানেন যে একটা ভালো ভারসাম্য রাখা হয়েছিল। সবচেয়ে বেশি টেস্ট কিন্তু খেলে হচ্ছে ইংল্যান্ড খেলে, তারা হচ্ছে সবচেয়ে বেশি টেস্ট খেলে ইংল্যান্ড। তাদের আপনি টেস্ট কালচারটা দেখেন, এই যে
চলমান চক্রে সবচেয়ে বেশি টেস্ট বরাদ্দ কিন্তু তাদের জন্য দেওয়া আছে, তাই না? তারা আপনি অ্যাশেজ খেলে 5টা এবং ইন্ডিয়ার সাথে 5টা খেলে, তাই না? সুতরাং তাদের সিরিজের সংখ্যা কিন্তু মানে টেস্টের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়। টেস্টটাকে তারা খুব বেশি গুরুত্ব দেয়, যার কারণেই আপনার টেস্ট বরাদ্দর ক্ষেত্রে তাদের অবস্থানটা দ্বিতীয় স্থানে এখনো আছে বলবৎ। যদিও আপনার আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন কিন্তু আপনার তারা না, এটা কিন্তু অস্ট্রেলিয়া আপনার যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু বরাদ্দ কিন্তু ইংল্যান্ডেরই বেশি। আমাদের যেটা হচ্ছে যে আমরা জিম্বাবুয়ে যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, এবং যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় আফগানিস্তান, আয়ারল্যান্ড, তাদের জন্য আলাদা একটা ডিস্ট্রিবিউশন পলিসি আছে। অ্যাসোসিয়েট মেম্বারদের জন্যও আপনার টেস্ট ফান্ডের থেকে টাকা যায়, তাদের জন্য একটা অঙ্ক আইসিসি বরাদ্দ রাখে, খুব ফিউ রাখে। এইখানে আমার হিসাবে যেটা আছে সেটা হলো যে টোটাল $600 মিলিয়ন বিনিয়োগ করে আইসিসি বন্টন করে, তার মধ্যে $67.16 মিলিয়ন হলো অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর জন্য তারা দেয়, আচ্ছা, সহযোগী সদস্যদের সহযোগীদের জন্য। আর হচ্ছে বাকি $532.84 মিলিয়ন দেয় হচ্ছে যারা আপনার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে এবং পূর্ণ সদস্য যে বাকি 3টা আছে তাদের জন্য, এই 12টা দেশের জন্য। সুতরাং হচ্ছে আপনি আইসিসির এই আইসিসি টাকাটা পায় থেকে, সেটা হলো আইসিসির গ্লোবাল ইভেন্টগুলোই হচ্ছে তাদের আইসিসির বেসিক ইনকাম। আপনি যেটা বললেন যে গ্লোবাল ইভেন্ট তারা আয়োজন করে এই গত অর্থ বছরে $93,91,47,000 আয় করেছে, ব্যয় করেছে কিন্তু তারা আপনার ওই সমস্ত ইভেন্ট আয়োজনে $64,64,89,000, অর্থাৎ হচ্ছে $59 কোটি তাদের এইখানে তহবিল স্থিতি ছিল, যেটা উদ্বৃত্ত ছিল। এই উদ্বৃত্ত টাকার মধ্য দিয়েই কিন্তু তারা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশটা ডিস্ট্রিবিউশন করছে, তাই না? এটা সুষম ডিস্ট্রিবিউশন করতে চেয়েছে। মানে অনেকের একটা জানার অবস্থা থেকে যে ভারত যে লভ্যাংশটা বেশি পাচ্ছে তার স্পষ্ট কারণ হচ্ছে ক্রিকেটের যে বিশ্ব বাজারটা আছে, সেই বাজার থেকে যদি $100 আসে, আইসিসির সব বিনিয়োগ শেষেও সব কিছু মিলে যে $100 বেঁচে থাকে, ওখান থেকে যে লভ্যাংশটা বন্টন করা হয়, আপনি ওইখানে থেকে 70% ভারত ভিত্তিক স্পন্সর থেকে আসে, যে কারণে তারা টাকাটা বেশি পাচ্ছে। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখন টি-20 বিশ্বকাপ কয়দিন পরে শুরু হচ্ছে, সেটা বাংলাদেশি টাকা প্রায় $70 কোটি প্রাইজ মানি দিবে আইসিসি, অংশগ্রহণকারী 20টা দল। এবং আসলে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে আমরা ধরে নিলাম বাস্তবিক অর্থে, স্বপ্ন তো আমাদের চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু বাস্তবিক অর্থে আসলে আমাদের তো পথটা খুব কঠিন। আমরা যদি একটা ম্যাচ জিতি কত টাকা পাবো, 2টা ম্যাচ জিতলে কত টাকা পাবো, সুপার 8-এ গেলে কত টাকা পাবে দল বাংলাদেশ, প্রাইজ মানিটা কিরকম? এটা কিন্তু আপনার এটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা আছে, এবং এটা ঘোষিত ডিস্ট্রিবিউশনটা, এটা কিন্তু চেঞ্জ হয়নি। গত আপনার যে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে যে বরাদ্দ ছিল সেটা কিন্তু বহাল আছে, এটা এবং থাকবে 2027 পর্যন্ত, কিন্তু এই রেশিওতে চলতে থাকবে। সেটা হচ্ছে যে আপনি যদি আপনি গ্রুপ রাউন্ডে একটা ম্যাচ জিতেন, সেক্ষেত্রে আপনি $40,000 পাবেন। $40,000 ধরে নেন আপনি যদি কোয়ালিফাই করেন, পরের রাউন্ডে যান, প্রায় $50 লাখ কাছাকাছি বাংলাদেশি টাকায়। হ্যাঁ, এটা একটা ম্যাচ জিতলে, তাহলে 2টা ম্যাচ জিতলে $1 কোটি। হ্যাঁ, এটা পাবেন। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন একটু জানার জায়গা থেকে, সেটা জানবো যে 2টা ম্যাচ জিতে বাংলাদেশ $1 কোটি জিতে, তাহলে সেটা বন্টনটা কিভাবে হবে বা কোন প্রক্রিয়া হবে সেটা জানবো আরেকটা বিরতির পর। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন মাঠে, আমার সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম চৌধুরী, যেটা বলছিলাম যে আসলে এই যে বন্টন প্রক্রিয়া, বাংলাদেশ যদি 2টা ম্যাচ জিতে, সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় ধরেন $1 কোটি জিতলো, এই টাকাটা পরে ক্রিকেট বোর্ড কি করবে? মানে ক্রিকেট বোর্ড নিয়ে যায় নাকি ক্রিকেটারদের সুষম বন্টন করা হয়? কারণ এর 2019 সালে 18-19 সালে কিন্তু ক্রিকেটাররা যে আন্দোলন করেছিল, তখন কিন্তু তাদের আন্দোলনের দাবির মধ্যে অন্যতম ছিল বিশ্বকাপ মঞ্চে বা আইসিসির ইভেন্টে যে প্রাইজ মানি তাদের মধ্যে যেন সুষম বন্টন করে দেওয়া। অন্যান্য ক্রিকেট বোর্ডও কিন্তু তাই করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই সংস্কৃতিটা কি কোন বিশ্বকাপ থেকে চালু হয়েছে বলে আপনার মনে হয়? দেখেন, এইটা কিন্তু একসময় ছিল, আমরা মনে করতাম যে এই টাকাটা বুঝি ক্রিকেট বোর্ডই একটা ঘোষিত প্রাইজ মানি হিসেবে দিতেছে ক্রিকেটারদের। এই বিষয়টা খুব রিভোল্ট করেছিলেন সাকিব আল হাসান 2019-এর অক্টোবরে। আইসিসি যেটা প্রাইজ মানি, একটা হচ্ছে যে আইসিসি থেকে ক্রিকেট বোর্ড কিন্তু আইসিসি গ্লোবাল ইভেন্টে কিন্তু অন্য বোর্ডের মতো, টেস্ট প্লেয়িং বোর্ডের মতো ক্রিকেট বোর্ডও একটা অংশ কিন্তু বরাদ্দ পায়, যেটা হচ্ছে
পার্টিসিপেশন না করলেও কিন্তু পাইতো। যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেন্ট বাংলাদেশ দীর্ঘদিন করে না, তারপরেও কিন্তু বাংলাদেশ কিন্তু ওই টাকাটা পেয়েছে আপনি আইসিসির পূর্ণ সদস্য বলে। এখানে কিন্তু আপনার এই জিনিসটা জানা দরকার যে এই প্রাইজ মানির বাইরেও কিন্তু ক্রিকেট বোর্ডের আয় আছে, একটা ভালো একটা অঙ্ক আয় আছে। আপনি যেটা 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের যে আয়টা ক্রিকেট বোর্ড যেটা সর্বশেষ অডিট রিপোর্টে প্রকাশ করেছে, সেখান থেকে হচ্ছে 18,41,37,750 টাকা ক্রিকেট বোর্ডে তহবিলে জমা হয়েছে। সেটা হলো টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার বিপরীতে। এটা কিন্তু আপনি পারফরমেন্সের জন্য না, এটা হচ্ছে আইসিসি রেভিনিউ শেয়ারিং টাকাটা, ওই ইভেন্টের রেভিনিউ শেয়ারিং। কারণ আপনি জানেন যে সর্বশেষ টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করে আইসিসি 41,28,62,000 আয় করেছে, আর সেখানে ব্যয় করেছে 16,82,62,000। গতবার যদি 41 কোটি ডলারই আয় করে, এবার তো সেই সংখ্যাটা, দলের সংখ্যা বেড়েছে, ম্যাচের সংখ্যা বেড়েছে, না এবার গুটাচ্ছে দুইটা দেশ, প্রথমবারের মতো আমেরিকা যুক্ত হয়েছে। তাহলে কি এবার আয়টা কি 45 কোটি টাকা হতে পারে কিনা? 45,000 যেহেতু আপনার দলের সংখ্যা বাড়ছে, ম্যাচের সংখ্যা বাড়ছে, এবং এই মানে এটা হতে পারে, এটা ডিপেন্ড করবে যে আইসিসি পরবর্তী অডিট রিপোর্টে প্রকাশের পর্যন্ত অপেক্ষা থাকতে হবে যে এই খাতে তারা কত টাকা আয় করতে পারছে এবং কত টাকা খরচ করতে পারছে। আচ্ছা, আবার আমি ফিরছি একটু বাংলাদেশের কথায়। বাংলাদেশ যদি 2টা ম্যাচ জিতে বা 3টা ম্যাচ জিতলে তো সুপার 8-এ খেলবে, সুপার 8-এ গেলে তো আরো বেশি প্রাইজ মানি পাবে। এই টাকাটা তখন কি বোর্ড খেলোয়াড়দের মাঝে বন্টন করে? আপনি দেখেন না, আগে যেটা ছিল করতো সেটা হলো কি, ওই স্কোয়াডের বাইরেও কিন্তু যারা ছিল কোচ, কোচিং এর স্টাফ, ইভেন যে ম্যাচিউর পর্যন্ত ফিজিও, এইগুলো সবাই মিলে এই টাকাটা টিম ম্যানেজার এবং সাপোর্টিং স্টাফ সকলের মধ্যে বন্টন করা হতো। যেখানে সাকিব রিভোল্ট করেছিল যে এই টাকাটা তো পাওয়ার কথা শুধু স্কোয়াডের 15 জন ক্রিকেটারের মধ্যেই, এবং এইটার তো আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই, এটা সরাসরি ক্রিকেটারদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনি খেয়াল করে দেখেন, ওই 2019-এর পর থেকে ক্রিকেট বোর্ড কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের মধ্যে এই টাকাগুলো দিয়ে এটা কিন্তু কোনো প্রচার তারা করে না, এবং এটা প্রচারটা নেয়ও না। ক্রিকেটারদের অ্যাকাউন্টে অটোমেটিক চলে যায় এই অঙ্কগুলা। আপনি টোটাল প্রক্রিয়া দেওয়া হচ্ছে যে এখন দেওয়া হচ্ছে যে আপনি টোটাল আপনি বোর্ড কি একেবারে টাকাটা রাখছে না, প্রাইজ মানি থেকে কোনো টাকাই রাখছে না, রাখতে পারবে না। তো ওই টাকাটা ক্রিকেটারদের জন্য, ক্রিকেটারদের মধ্যে বন্টন করার নিয়ম, এবং সেটাই কিন্তু এখন করতেছে। এখানে আইসিসি সুনির্দিষ্ট আপনার গাইডলাইন একটা আছে ক্রিকেটারদের মধ্যে বন্টনের, সেই নীতি অনুযায়ী এখন ক্রিকেটাররা পাচ্ছে টাকাটা। এবং এই স্কোয়াডের মেম্বারদের মধ্যে শুধু 15 জন, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যারা স্কোয়াডের ক্রিকেটার তারাই শুধু পাবে, সাপোর্টিং স্টাফ পাবে না, কারণ তারা তো হাই পেইড, তাদের দেওয়া হবে না। যদি ক্রিকেট বোর্ডের কোনো অ্যানাউন্স থাকে যে হ্যাঁ একটা ম্যাচ জিতলে যেটা হয়, আপনি ক্রিকেটারদের যে আপনার যেটা আছে প্রাইজ মানি, একটা ম্যাচ জিতলে যে ম্যাচ উইনিং বোনাস আছে তার থেকে ডাবলেরও প্রায় কাছাকাছি পেয়ে যায়, হচ্ছে ডাবল আপনার কোচ, সাপোর্টিং স্টাফদেরও ওইভাবে বন্টন করা আছে, সেই টাকাটা পাবে। এটা হচ্ছে ক্রিকেট বোর্ড দিবে, কিন্তু বাকি যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু আইসিসি। ধন্যবাদ সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী এখন মাঠে এসে সময় দেওয়ার জন্য। আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ এবারের বিশ্বকাপে একটি ম্যাচ জিতলে $40,000, 2টি ম্যাচ জিতলে $80,000, বাংলাদেশ যদি 3টি ম্যাচ জিতে $1,20,000। আয়ের দিক থেকেও বাংলাদেশের ভান্ডারটা সমৃদ্ধ হবে। বাংলাদেশ সবার যেটা স্বপ্ন, বাংলাদেশ তাদের স্বপ্নযাত্রা অন্তত আসলে প্রথম গ্রুপ পর্ব বাধা ডিঙ্গিয়ে সুপার 8-এ কোয়ালিফাই করবে, তাহলে কিন্তু প্রত্যাশার প্রাপ্তি মিলবে। শেষ করছি আজকের এখন মাঠে।